Assalamu alaikum. Welcome back again. Whiteboard Live বেসিক ম্যাথ বই থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। রিকোয়েস্ট করব অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। এটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট বেসিক ম্যাথের বই, যেখানে আপনাদের সাথে সপ্তাহে 3 দিন আমি লাইভে থাকবো ইনশাল্লাহ। এটা বছরের পর বছর বছরের পর বছর, মানে আপনি এক বই দিয়ে আগামী 3, 4, 5 বছর চাইলে খুব ইজিলি কিন্তু লাইভ ক্লাস করতে পারবেন। সো এ ধরনের বই বাংলাদেশে এটাই ফার্স্ট, এবং এই বইয়ের দাম খুবই কম, অনলি 150 টাকা। সো চাইলে বইটা সংগ্রহ করে ফেলতে পারেন আজকেই বা কালকের মধ্যে, দেন আপনি লাইভ ক্লাসে জয়েন করতে পারেন। আর রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডদের জন্য, যাতে ওরাও কিন্তু বেনিফিটেড হয়, প্লিজ। সো আমরা একটু পরে শুরু করবো ইনশাল্লাহ হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথের একদম ফার্স্ট লাইভ। So welcome back again. Welcome back. আলহামদুলিল্লাহ। সো হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন এবং বাসায় আছেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি নিরাপদে আছেন। দ্যাটস আ ভেরি গুড নিউজ ফর আস। এনিওয়ে, যারা জয়েন করলেন, সো আমরা কিন্তু আজকে এটা ঐতিহাসিক দিন। আজকে শনিবারটা, এটা আমি মনে করি যারা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য একটা ঐতিহাসিক দিন, এই জন্য যে বাংলাদেশের ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এমন একটা বেসিক ম্যাথের বই আপনাদের সামনে আজকে আমি প্রেজেন্ট করছি, এবং আমি আজকে লাইভ নিব। যে বইটার দাম মাত্র 150 টাকা, এবং যে বইয়ের মধ্যে 40টা অধ্যায়ের 3700 কোয়েশ্চেন রয়েছে, এবং আপনারা লাইভ পাবেন সপ্তাহে 3 দিন করে বছরের পর বছর। মানে কত শত ক্লাস যে আপনারা পাবেন এই বইয়ের মধ্যে দিয়ে, এটা মানে ইমপ্রেসিভ। সো এই বইটি আসলে কাদের জন্য? আপনার ছোট ভাই 6-এ পড়ে, ফর হিম, 7-এ তার জন্য, 8-এ তার জন্য, 9, 10 তার জন্য, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে আইবিতে এক্সাম দিবে তার জন্য, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে তার একাডেমিক পরীক্ষায় ম্যাথমেটিক্সে ভালো করার জন্য এই বইটা ইম্পর্টেন্ট। বিসিএস দিবেন এই বইটা, ব্যাংকে দিবেন এই বইটা, এমবিএতে দিবেন এই বইটা। কোথায় লাগবে না আপনার এই বইটা আপনি বলতে পারেন? কারণ মাত্র 150 টাকায় এমন একটা সার্ভিস সেকেন্ড কেউ বাংলাদেশে দিতে পারবে কিনা, I never know. So thank you very much all of you for the very first live class today at Whiteboard Live Basic Math. এবং আমি কিন্তু এর আগে 170+ লাইভ ক্লাস নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট, এবং all of them were in the whiteboard. কোনো জুমে বা কোনো খাতা কলমে আমার একটা লাইভও নেই। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের যে মেথডটা অ্যাকচুয়ালি হলো যে আজকে আমরা পড়াবো সংখ্যা। আই রিপিট, আজকে আমরা পড়াবো সংখ্যা। ওকে, তো সংখ্যার বেসিক নিয়ে আজকে আমি ডিসকাশন করব। এখানে আজকে আমাদের প্রথম যে টপিকটা আমি একটু দেখাই আপনাদেরকে যারা বিগিনার। এখানে কিন্তু অলমোস্ট 3700 কোয়েশ্চেন আছে, এবং একদম বইয়ের শেষে কিন্তু অ্যান্সার দেওয়া, শুধু অ্যান্সার আর অ্যান্সার, সিরিয়ালি কিন্তু বইয়ের শেষে অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, কিভাবে আপনি সলভ করবেন? আপনি যখন প্র্যাকটিস করবেন, আপনি করবেন কি, স্মার্টফোন থেকে যেই পেজটা প্র্যাকটিস করবেন ওই পেজটা আপনি স্মার্টফোন থেকে আপনি ছবি তুলে নেবেন। ছবি তুলে নিয়ে এবার আপনি বইটা দাগাবেন। এখন বলতে পারেন যে বুয়েটে পড়ে, আই রিপিট উইথ ডিউ রেসপেক্ট, যে বুয়েটে পড়ে তার জন্য এই বইটা কার্যকরী। কেন এই জন্য কার্যকরী? ধরেন সে তো ম্যাথ পারে অলরেডি, সব পড়া শেষ, সে এই বই নিয়ে দাগাবে, এটা ক, এটা খ, এটা গ, এটা গ, এটা গ, এটা ডি, এটা বি, এটা সি, যার সমানে দাগায় অস্থির করে ফেলবে।
জাস্ট 1 মাস বা 15 দিন লাগবে, তার পুরো ম্যাথ কিন্তু প্র্যাকটিস করা হয়ে যাবে। ওকে, আর যারা ম্যাথে দুর্বল তাদের জন্য আমি স্বয়ং কিন্তু লাইভে আসছি রেগুলার। সো ম্যাথের জন্য আল্লাহর রাস্তে কারো কাছে গিয়ে পড়েন না ভাই, এটা রিকোয়েস্ট। আপনার ফ্রেন্ডদেরকে মানা করেন, আপনার ওই যে টাকা আপনি খরচ করবেন এই বিসিএস ম্যাথের জন্য, ওই টাকা দিয়ে আপনি চা বিস্কিট খান, কফি খান, কাউকে আপনি দান করেন, আপনি জিমে সময় দেন, আপনি চেহারা ফর্সা করেন, যাই মজা করেন, কিন্তু ম্যাথের জন্য কারো পিছনে ঘুরতে হবে না। আমি আপনাকে বলছি এবং অন দ্য এয়ারে বলছি, বাংলাদেশের কারো কাছে আপনার যাওয়া লাগবে না, না না, কারো কাছে আপনার যাওয়া লাগবে না, নোবডি এলস, কারো কাছে না। জাস্ট ট্রাস্ট মি। আলহামদুলিল্লাহ আমি আপনাকে গাইড করব, এবং আমার কিন্তু বললাম তো যে আমি অলরেডি 170 লাইভ নিয়ে এই কথাগুলো বলছি। এটাই আমার লাইফের প্রথম লাইভ না। ওকে, অনেক বেশি আমি এক্সপিরিয়েন্সড, এবং মোস্ট প্রবলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবচেয়ে বেশি হোয়াইট বোর্ড লাইভে আমি সময় দিয়েছি। ওকে, জ্যামিতির অধ্যায় আছে মোট 8টি। এই যে দেখুন জ্যামিতির অধ্যায় কয়টা দেখছেন, নাম কি? শিল্পী। এই যে জ্যামিতির অধ্যায় দেখছেন কয়টা জ্যামিতির অধ্যায়? সরি এই যে জ্যামিতির কতগুলো অধ্যায় দেখছেন? জ্যামিতির অধ্যায়, এই যে পাটিগণিত, মানে সব আছে আপনার সবই আছে, সুন্দর একদম সবই আছে ইন টোটাল। এনিওয়ে, তাহলে আজকে আমি যেটা করবো, আজকে আমি প্রথম চ্যাপ্টার যেটা সংখ্যা, এই চ্যাপ্টার থেকে আমি বেসিকগুলো আমি ডিসকাশন করে দিব, এবং আপনাদেরকে বলবো 1 থেকে 167 পর্যন্ত এই ম্যাথগুলো আপনারা করবেন। যেখানে প্রবলেম হবে আমাকে আজকে জানাবেন বা কালকে জানাবেন, আমি সোমবারে এসে, মানে ম্যাথ তো এগুলো খুব সহজ, যে এটা পারি না ওটা পারি না, জাস্ট বলবেন, আমি এসে এগুলো সুন্দর করে সলভ করে দিব। কিন্তু রিকোয়েস্ট করব ভাই, কোনো বইয়ের দিকে তাকায়েন না, মানে এই সলভটা কোন বইয়ে আছে, কোন বইয়ে ভালো আছে, কেমনে আছে, এমনে আছে, সেমনে আছে, দরকার নাই। আপনি নিজে ট্রাই করেন, না পারলে তো ভাই আমি আছি, না পারেন আমি তো আছি, কিন্তু কোনো সমাধান দেখেন না, কোনো সমাধান কারো কাছে হেল্প নিয়েন না, কোনো বইয়ের সমাধান দেখেন না, নিজে সাহস করেন, আপনি কিন্তু সাহসটা অনেক বাড়বে। ওকে, সো লেটস স্টার্ট। আমি আবারও বলছি, যারা মাত্র জয়েন করলেন, দিস ইজ দ্য বিগেস্ট শো হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ, 150 টাকা অনলি। It's a gift for all of you. Anyway, তাহলে আজকে আমরা শুরু করব একদম বেসিক থেকে। সেই বেসিকটা কি জিনিস? এটা হচ্ছে অঙ্ক এবং সংখ্যা থেকে শুরু করব আজকে আমরা। একদম কিছুই পারি না, কিছুই জানি না, এইটা তার মানে ডিজিট, অঙ্ক এবং সংখ্যা। আচ্ছা, প্রথমত যদি আপনাকে কেউ বলে যে অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য কি, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন যে সকল অঙ্কই সংখ্যা। আপনি বলবেন যে সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক না হতে পারে। যখনই আপনাকে পার্থক্য জিজ্ঞেস করবে, চাইবেন এক বাক্যে 2টা টার্মকে নিয়ে আসতে, খুব পেঁচাপাচি করবেন না, এইটা সেই না। আচ্ছা, এখন আমি বললাম যে অঙ্ক কোনগুলো, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ডিজিট। 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টি হচ্ছে বেসিক্যালি অঙ্ক, ওকে, বা ডিজিট। এবার যাবো কি আমরা সংখ্যা। আর রিকোয়েস্ট করব, এই লাইভটি কিন্তু বইয়ে কোনো সমাধান দেওয়া নাই, আমি আবার দেখাচ্ছি, বইয়ে কোনো সলভ নাই। যদি আপনার সলভ লাগে, যে আমার বইয়ের প্রত্যেকটা ম্যাথ সলভ লাগবে, প্লিজ পারচেজ 100 বুকস। বাজারে অনেক বই আছে, আপনি সলভ করতে পারবেন, বইয়ে কোনো সলভ নেই। ওকে, ফজলুর রহমান, বইয়ে কোনো সলভ নেই, বইয়ে কোনো একটা ম্যাথ, হারাম একটা ম্যাথেরও সলভ নাই, সলভ আমি নিজে। ওকে, তার মানে সংখ্যা দেখুন কি বলা হচ্ছে, সংখ্যা
এবার 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলো প্রত্যেকটাই কিন্তু সংখ্যা। এবার 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা। ওকে, এখন আমি আপনাকে বলতে পারি যে সকল অঙ্কই, প্রত্যেকটা অঙ্কই কিন্তু সংখ্যা। এই অঙ্ক, এই যে অঙ্ক, এটা সংখ্যা, এই অঙ্ক সংখ্যা, এই অঙ্ক সংখ্যা, এই অঙ্ক সংখ্যা। তার মানে সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক না হতে পারে। যেমন 0 এটা সংখ্যা, এটা অঙ্ক, 1 এটা সংখ্যা, এটা অঙ্ক। বাট 10 কিন্তু সংখ্যা, 10 কিন্তু অঙ্কের ঘরে নাই। ওকে, তার মানে আমরা যে সংক্ষেপে বলি যে সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক না হতে পারে। তার মানে এটা হচ্ছে, এগুলো হচ্ছে ডিজিট এবং এগুলো হচ্ছে বেসিক্যালি নাম্বার। ওকে, সো আমরা মোটামুটি অঙ্ক এবং সংখ্যা নিয়ে কিন্তু আমাদের কনসেপ্টটা খুবই ক্লিয়ার হলো। এবার আমরা যাব হচ্ছে যে নেক্সট জিনিসটা, যে স্থানীয় মান। স্থানীয় মানটা কিন্তু যে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি প্রত্যেকটা চ্যাপ্টারে বেসিকগুলো ধরাই দিব, কিছু ম্যাথ সলভ করব। যেগুলো পারবেন না, আমি তো কন্টিনিউ লাইভে আছি, আমি সপ্তাহে 3 দিন লাইভে আছি। আর আপনি বাজারে অন্য কোনো ম্যাথের বই কেন কিনবেন না? কিনে রাখেন। আমি তো বলছি না যে এটা কিনবেন আর অন্য সব বই কিনবেন না, এটা সাথে রাখেন, অন্য বইগুলো কিনেন, সমস্যা নাই। আচ্ছা ফাইন। এবার যেটা হলো যে আলটিমেটলি যে স্থানীয় মান, স্থানীয় মান। ওকে, স্থানীয় মান। এখন আমরা বেসিক্যালি স্থানীয় মান নিয়ে জানবো। ধরো আমি আপনাকে বললাম যে আসলে জিনিসটা কি জিনিস, খুবই সহজ। কিন্তু বললাম যে সাপোজ 250, 250, আবারও বলছি 250 এইটা। এখন আমি বললাম যে 0 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। 0 হচ্ছে একক স্থানীয় অঙ্ক। 0 ডান দিক থেকে কিন্তু আপনি কাউন্ট করবেন। 5 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, সংখ্যা না কিন্তু, সংখ্যা হচ্ছে পুরোটা। 2 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক, রাইট? তার মানে 0 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 5 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, 2 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। আমি কিন্তু অঙ্ক জানলাম, তাহলে অঙ্কের মান জানতে হবে। আচ্ছা, তাহলে 0 একক স্থানীয় অঙ্ক, তাহলে কি হবে? এই 0 সাথে আমি 1 গুণ দিব। আমি তো বলছি একক, তাহলে একক মানে কিন্তু 1। ওকে, 1 গুণ দিব, কত হবে? 0। আচ্ছা, এবার দশক। এবার কি 0, 5 আর 2, এই কি অঙ্কগুলো? দশক স্থানীয় অঙ্ক কত? 5। অঙ্কের মান কত হবে? আমি বলছি দশক, মানে 10 দিয়ে গুণ করব, কত হবে? 50। এবার শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। ওকে, শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, তাহলে আমি কি করব? এই অঙ্কের সঙ্গে আমি 100 গুণ দিব, কত হবে? 200। তাহলে আমি কি পেলাম? একক স্থানীয় অঙ্কের মান হচ্ছে 0। দেখুন, ফার্স্ট অফ অল একক স্থানীয় অঙ্কের মান, একক স্থানীয় অঙ্কের মান কত? অঙ্ক কিন্তু 0, অঙ্কের মান কিন্তু কত? মানও 0, কারণ আমি এই 0কে 1 দিয়ে গুণ করলে 0 হয়। এবার দেখুন দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্কের মান, মান কত? মান কিন্তু 50। ওকে, দশক স্থানীয় অঙ্ক। আচ্ছা, এবার কি শতক স্থানীয় অঙ্ক? শতক স্থানীয় অঙ্কের মান, মান কত? 200, রাইট? এবার তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে আমরা যদি মানগুলো যোগ করে দেই 0, 50, 200, তাহলে কিন্তু আমরা সংখ্যাটি পেয়ে গেলাম। তার মানে এখানে আসলে আমাদের লার্নিং হলো যে একটা সংখ্যা কি হতে পারে? একটা সংখ্যা হতে পারে 1 ডিজিট। আমি বললাম যে 2 একটা সংখ্যা, এটা কি? 1 ডিজিট। ওকে, 20 একটি সংখ্যা, এটা কয় ডিজিট? 2 ডিজিট। 200 একটি সংখ্যা, এটা কয় ডিজিট? 3 ডিজিট।
তার মানে এই যে 250 এই সম্বন্ধে আপনি বলতে পারবেন যে 250 হচ্ছে 3 ডিজিট নাম্বার। 250 হচ্ছে 3 ডিজিট নাম্বার। এটা হচ্ছে 1 ডিজিট, এটা হচ্ছে 10 ডিজিট, 100 ডিজিট। The value of 1 digit is 0. The value of 10 digit is 50. The value of 100 digit is 200. তাহলে আমি যদি সংখ্যাগুলো, আমি যদি মানগুলো যোগ করে দেই তাহলে কিন্তু আমি আলটিমেটলি সংখ্যাটা পেয়ে যাব। এই যোগফল কিন্তু আসলে এই যোগফলের মতো হতে হবে। সকল অঙ্কই না, শিল্পী উল্টো বলে ফেলছে, সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক না হতে পারে। ওকে, তাহলে হোপফুলি স্থানীয় মানের যে ব্যাপারটা, এই স্থানীয় মানের ব্যাপারটা আমরা খুব ভালো করেই বুঝতে পেরেছি। কনসেপ্ট কিন্তু লাগবে এবং আমরা কিন্তু পরবর্তীতে এই বই থেকে প্র্যাকটিস করব। আপনার কাছে এই বই সবগুলো মেথড আপনি পারবেন, যেগুলো পারবেন না আমি আছি। সো কারো হেল্প লাগবে না, আর সমাধান দেখবেন না, নিজে নিজে প্র্যাকটিস করবেন। না পারলে আমি তো সলভ করে দিচ্ছি, তাই না? আচ্ছা, হোপফুলি স্থানীয় মানের যে ব্যাপারটা এটা কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, আর আমি এটা লিখে দিলাম যে সকল অঙ্কই সংখ্যা। সকল, আপনি একটু কষ্ট করে খাতায় লিখে ফেলতে পারেন, সকল অঙ্কই সংখ্যা, সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক না হতে পারে। কিন্তু সকল সংখ্যা অঙ্ক নাও হতে পারে, অঙ্ক নাও হতে পারে। আশা করি ব্যাপারটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নাও হতে পারে। এটা হচ্ছে অঙ্ক এবং সংখ্যার মধ্যে ডিফারেন্স। ওকে, রাইট। এবার আমরা যাব যে জোড় বিজোড় সংখ্যা নিয়ে। জোড় বিজোড়, এবার আমরা জোড় বিজোড় সংখ্যা নিয়ে কিছুটা ডিসকাশন করব। দেখুন, কোন সংখ্যার যদি লাস্টের ডিজিটটা জোড় হয় তবে কিন্তু ওই সংখ্যাটি জোড়। যদি কোনো সংখ্যার লাস্টের ডিজিটটি বেজোড় হয় তবে কিন্তু ওই সংখ্যাটি বেজোড়। তার মানে আমাদের আগে বুঝতে হবে আসলে যে জোড় ডিজিট কোনগুলো আর বিজোড় ডিজিট কোনগুলো। আমি আবারও বলছি, জোড় সংখ্যা চিনতে হলে আগে আমাদেরকে জোড় ডিজিট চিনতে হবে, বিজোড় সংখ্যা চিনতে হলে আগে আমাদেরকে বিজোড় ডিজিট চিনতে হবে। যেমন আমি বললাম যে জোড় ডিজিট বা জোড় অঙ্ক, হ্যাঁ, জোড় অঙ্ক কোনগুলো? 2, 4, 6, 8। ওকে, জিরোকে কিন্তু আমরা জোড় বিজোড় কিছু বলতে পারি না, জিরোকে আমরা জোড় বা বিজোড় কিছু বলতে পারি না। বাট কোন সংখ্যার লাস্টের ডিজিটটা 0 হলে সেটা কিন্তু জোড় সংখ্যার মতো কাজ করে, সেটা জোড়। আচ্ছা, এবার দেখুন বিজোড় অঙ্ক। বিজোড় অঙ্ক কি কি আছে? 1, 3, 5, 7 এবং 9। তার মানে আমরা যদি হলফ করে বলতে পারি যে কোন সংখ্যার শেষে 2, 4, 6, 8 এবং বাড়তি হিসেবে 0 যদি থাকে তাহলে ওই সংখ্যাটি কিন্তু জোড় সংখ্যা হয়ে যাবে। কোন সংখ্যার লাস্টের ডিজিটটা যদি 1, 3, 5, 7, 9 হয় তাহলে কিন্তু আপনি বলতে পারবেন ওই সংখ্যাটি কিন্তু বেজোড়। এবার ওই সংখ্যাটি যত বড়ই হোক না কেন আপনি খেয়াল করবেন একদম লাস্টের ডিজিটের দিকে। তাহলে জোড় এবং বিজোড় সংখ্যা নিয়ে আশা করি আমাদের কনসেপ্টটা ভালোভাবেই ক্লিয়ার। আচ্ছা, রাইট। এবার আমরা জানবো যে আসলে ক্রমিক সংখ্যা কি জিনিস। আমি যেগুলো পড়াচ্ছি এই আলাদা কিন্তু আসলে আপনি প্রশ্ন পাবেন এই বইয়ের মধ্যে 1 থেকে 37, 1 থেকে 167 কোয়েশ্চেনের মধ্যে। আচ্ছা, এবার আমরা শিখবো যে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা যেটার ইংরেজি হচ্ছে কনজিকিউটিভ নাম্বার, বা আমরা বলতে পারি কনজিকিউটিভ নাম্বার বা ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে হলো যে দুইটা সংখ্যার যদি মাঝখানে পার্থক্য হয় মাত্র 1। আমি আবারও বলছি, দুটি সংখ্যার মাঝে যদি পার্থক্য 1 হয় তাহলে এরা হচ্ছে ক্রমিক সংখ্যা। যেমন
1 2 3 4 5 6 এরা কি? এরা হচ্ছে ক্রমিক সংখ্যা, কারণ এদের মধ্যে কিন্তু পার্থক্য হচ্ছে মাত্র 1। 2 থেকে 1 বিয়োগ দিলে 1, 3 থেকে 2 বিয়োগ দিলে 1, 4 থেকে 3 বিয়োগ দিলে 1। এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। এবার ক্রমিক জোড় সংখ্যা আছে এবং ক্রমিক কিন্তু বিজোড় সংখ্যা কিন্তু আছে। ক্রমিক জোড় যেটা, সেটা হচ্ছে কনজিকিউটিভ ইভেন নাম্বার। জোড়ের ইংলিশটা হচ্ছে ইভেন, আর বিজোড়ের ইংলিশটা হচ্ছে অড। ঠিক আছে না? তাহলে যেটা ক্রমিক, একটা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা কনজিকিউটিভ ইভেন নাম্বার, ক্রমিক বিজোড় সংখ্যা কনজিকিউটিভ অড নাম্বার। তাহলে ক্রমিক যেটা জোড় সংখ্যা, ক্রমিক জোড় বা বিজোড় সংখ্যা, এটা কি জিনিস? যদি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হয় 2, তাহলে সেটা হবে ক্রমিক জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা। ওকে, আচ্ছা, তার মানে আমি যদি বলি যে 2 4 6 8 10, এটা পার্থক্য কি? এটা পার্থক্য হচ্ছে 2। 4 থেকে 2 বাদ দিলে 2, 6 থেকে 4 বাদ দিলে 2। এই যে সিরিজটা, এটা হচ্ছে যে ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা। এবার আমি বললাম যে 1 3 5 7 9, এটা কিন্তু আনলিমিটেড। প্রথম দেখবেন যে দুই সংখ্যার মধ্যে পার্থক্য 2 আছে কিনা, রাইট? 3 থেকে 1 বাদ দিলে 2, 5 থেকে 3 বাদ দিলে 2। এটার নাম হবে ক্রমিক বিজোড় সংখ্যা। ওকে, তার মানে আমরা কিন্তু বেসিক্যালি ক্রমিক সংখ্যা চিনলাম, ক্রমিক জোড় সংখ্যা চিনলাম, ক্রমিক বিজোড় সংখ্যা কিন্তু আমরা চিনে গেলাম। ওকে, রাইট। এবার আমরা কিন্তু আরেকটা জিনিস শিখবো যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম। আমি আপনাদেরকে বলছি, আমি যা পড়াচ্ছি সবের, এটা কিন্তু প্রত্যেকটা আমি বেসিক গুলো ডিসকাশন করে দিচ্ছি। আপনারা এই বেসিকের আলাদা কিন্তু কোয়েশ্চেন পাবেন। আজকে আমি কোনো প্রশ্ন সলভ করব না, আপনারা এই বেসিক থেকে বেছে বেছে প্রশ্নগুলো সলভ করবেন। যেগুলো পারবেন না সেগুলো আমি পরের লাইভগুলোতে ইনশাল্লাহ শেয়ার করব, ডোন্ট ওয়ারি। বাট আপনি নিজে ম্যাথগুলো প্র্যাকটিস করেন, সমাধান দেখা ছাড়া আপনি অনেক দ্রুত অনেক ভালো করতে পারবেন। আচ্ছা, এবার আমরা জানবো যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। এবার আমরা জানবো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। ক্রমিক জোড় বিজোড় আবার বলতে হবে তো। দেখুন, ক্রমিক জোড় বা বিজোড়, যদি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 2 করে থাকে, এমন একটা ধারা থাকে, ধারা সিরিজ থাকে, তাই না? 2 4 6 8 10 এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যার সিরিজ, ক্রমিক জোড় সংখ্যা। আচ্ছা, 1 3 5 7 9, এটা হচ্ছে ক্রমিক বেজোড় সংখ্যা, রাইট? ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যা, বাট শর্ত হচ্ছে পার্থক্য 2 থাকতে হবে। যদি জোড় সংখ্যা হয় প্রত্যেকটা জোড় হবে, যদি বিজোড় সংখ্যা হয় প্রত্যেকটাই বিজোড় হবে, বাট পার্থক্য কিন্তু 2 থাকতে হবে। আপনি এভাবে বলতে পারবেন না 2 8 10, না, এখানে প্রত্যেকটাই জোড়, কিন্তু প্রত্যেকটা দুইটার মধ্যে কিন্তু পার্থক্য 2 করে না। এর মধ্যে পার্থক্য 6, আবার এর মধ্যে 2, এটা ঠিক আছে, বাট এটা কিন্তু ঠিক নাই। তাহলে যদি পার্থক্য 2 করে এরা সামনে থাকে, তাহলে এটা হবে হয় ক্রমিক জোড় সংখ্যা, না হলে ক্রমিক বিজোড় সংখ্যা। আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটা জিনিস শেয়ার করি যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। আর রিকোয়েস্ট করব, যারা এখনো লাইভটি শেয়ার করে দেননি তারা কিন্তু শেয়ার করে দিবেন। আচ্ছা, এবার আমাকে বলবেন যে 999 এটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কেন? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কেন বলতে পারবেন? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কেন? আমি আবারও বলছি, 9999 এটি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কেন? প্লিজ হিট দ্য কোয়েশ্চেন, হিট দ্য কোয়েশ্চেন। আমি আবারও বলছিলাম যে 9999 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কেন? এক্সপ্রেস ইয়োরসেলফ থ্রু দিস কোয়েশ্চেন। আপনারা দেখছিলেন
আপনারা দেখছিলেন হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ বই থেকে লাইভ, এবং প্রথম অধ্যায়ে আমরা সংখ্যা পড়ছিলাম। সংখ্যা আমি যে এইগুলো বেসিক ডিসকাশন করব, এই বেসিকগুলোর উপরে কিন্তু 167টা কোয়েশ্চেন আছে, ওগুলো আপনারা সলভ করবেন, না পারলে আমি সলভ করে দিব। ওকে, 9 বৃহত্তম অঙ্ক। ওকে, আর কেউ বলতে পারবেন যে ডাবল লাইন কেন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা? আচ্ছা আচ্ছা, ব্যাপার একটা ব্যাপার হচ্ছে অ্যান্সার কেউ বলছেন যে 9 বৃহত্তম অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা। একটা ব্যাপার খেয়াল করুন তো, যে 9 4টা আছে। আচ্ছা, আপনি যেগুলো অ্যান্সার গুলো বলছেন, আমাকে একটু কষ্ট করে বলবেন যে আসলে আপনারা তৃপ্তি পাচ্ছেন কিনা, মজা পাচ্ছেন কিনা, ফুর্তি পাচ্ছেন কিনা উত্তরটা দিয়ে, আপনাদের মন ভরছে কিনা। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে আপনাদের মনটা ভরায় দেওয়া। দেখুন, এটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা বাউন্ডারি শেষ। যদি আপনি এর সাথে আর 1 যোগ করেন, মাত্র 1, তাহলে এটা কিন্তু 5 অঙ্কের হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে ব্যাপারটা? আপনি যদি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটাই লাস্ট, এটাই বাউন্ডারি। আপনি যদি এর সাথে আর 1 যোগ করেন, 2ও লাগবে না, মাত্র 1, এটা আর 4 অঙ্কই থাকছে না, তাই না? দ্যাটস ওয়াই এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, রাইট? ওকে, রাইট। হোপফুলি আমরা এটা বুঝতে পেরেছি। এবার আমি যদি বলি যে 1100 1000, এটা কেন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা? এটা কেন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা? কেন এটা কেন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা? আচ্ছা, ব্যাপার যেটা হলো যে এর আপনার এটা একদম লোয়েস্ট, একদম ছোট। আপনি যদি এর আর একটু ছোট করেন, মানে আর 1ও কমায় ফেলেন, এটা 4 অঙ্কই থাকবে না, ঠিক আছে না? আপনি যে এটা তো সবচেয়ে ছোট সংখ্যা 4 অঙ্কের, আপনি যদি এর কাছ থেকে আর 1 কমান, 2 কমান, 1 কমান, তো ভাই এটা আসলে 4 অঙ্কই থাকছে না, এটা কিন্তু 3 অঙ্কের হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই 1000 হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ডাবল নাইন হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। সো আসলে আমি কেন এইভাবে আপনাদেরকে এক্সপ্রেস করছি, যখন আপনি আসলে ম্যাথগুলো বুঝবেন, টেস্ট পাবেন, মজা পাবেন, দেখবেন আসলে ম্যাথের মধ্যে একটা ভুয়া সাবজেক্ট নাই, ঠিক আছে না? আচ্ছা, রাইট। তাহলে 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে হোপফুলি আপনাদের ব্যাপারটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম। ওকে, রাইট? আশা করি আপনি ওটা বুঝতে পেরেছেন। এবার আমি জানবো যে ভাগ শেষ নিয়ে। ভাগ শেষ নিয়ে আমি ধরি। আচ্ছা, 3কে 4 দিয়ে ভাগ করব, আমি ভাগ করলাম, মানে আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার হোক আমাদের। ওকে, 3কে আমি 4 দিয়ে ভাগ করব, বলতে হবে আসলে ভাগফলটা কত, ভাগফল কত আর ভাগ শেষ কত। আমি বলছিলাম আমি 3কে 4 দিয়ে ভাগ করব, 3কে 4 দিয়ে ভাগ করব। এবার আমাকে বলেন ভাগফল কত এবং ভাগ শেষটাই বা কত, ঠিক আছে না? সো আপনারা মাসে ক্লাস পাবেন 12টা, বছরে ক্লাস পাবেন 150, এই বইয়ের দামও 150, এই কোর্সের দামও 150। সো এত সস্তায় এত ভালো মানের সেবা দ্বিতীয় কেউ আপনাকে দিতে পারবে? আই হ্যাভ এ ডাউট। ওকে, সো সবার জন্য কিন্তু এই বইটা, এটা গরিবের মানে কিং, সবার জন্য লাগবে এই বইটা, এভরিবডি। সো আমি বলছিলাম যে আমি 3কে 4 দিয়ে ভাগ করব, সো ভাগ ফলটা আসলে কত হবে? তিনকে 4 দিয়ে ভাগ করব, আসলে ভাগফলটা কত হবে আর ভাগ শেষটা আসলে কত হবে? আমরা কেউ কি অ্যান্সার করব?
3 কে আমি 4 দিয়ে ভাগ করলাম, আমি আবারও বলছি 3 কে আমি 4 দিয়ে ভাগ করব, ভাগফল কত আর ভাগশেষ কত? আপনি ভুল হোক শুদ্ধ হোক আপনি বলেন, প্রবলেম নাই। আপনাকে কি কেউ মারবে, কেউ মেরে ফেলবে, কেউ থাপ্পড় দিবে? নো, নো চান্স। আপনি বলেন, আপনি স্বাধীন, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, কোনো সমস্যা নাই, যা মন চায় বলতে পারেন, কেউ কিচ্ছু বলবে না আপনাকে। আমি 3 কে 4 দিয়ে ভাগ করব, ভাগফল এবং ভাগশেষটা জানতে চাচ্ছিলাম। ওকে, মজার ব্যাপার হচ্ছে যে এখানে ভাগফলটা হচ্ছে 0 এবং ভাগশেষটা হচ্ছে 3। আমি আবারও বলছি, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আমি 3 কে 4 দিয়ে ভাগ করব, সো ভাগ তো যায় না। 3 এর মধ্যে কি 4 আছে? না, যেহেতু ভাগ যাচ্ছে না সেহেতু ভাগফলটা হচ্ছে 0। আর যা থাকবে উপরে ভাজক লবে থাকবে সেটাই কি ভাগশেষ হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন স্যার যে আমি যদি 3 কে 4 দিয়ে ভাগ করি তাহলে তো 0.75 হচ্ছে। না, এটা আসলে অরিজিনালি ভাগফল না। এটা হলো যে আপনি 4 কে কত দিয়ে গুণ করলে, আমি আবারও বলছি 4 কে কত দিয়ে গুণ করলে, কত দিয়ে গুণ করলে গুণফলটা 3 হবে। 4 কে কত দিয়ে গুণ করলে গুণফলটা 3 হবে। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে এই প্রশ্ন। তার মানে এটার আসলে ভাগফল 0, ভাগশেষ হচ্ছে 3। এই জিনিসটা আমাদের অনেকেরই কিন্তু কনসেপ্টটা আমরা ইচ্ছা করে ক্লিয়ার করি না, পরে কিন্তু ঝামেলায় পড়ি। ওকে, তার মানে আমি 3 কে তো 4 দিয়ে ভাগ যায় না, যায় না, দ্যাটস ওয়াই ভাগ যায় না, ভাগফল 0, আর ভাগশেষ যা থাকবে ভাজক বা লবে সেটা কিন্তু ভাগশেষটা হয়ে যাবে। ওকে, আশা করি আমরা জিনিসটা বুঝতে পারলাম ক্লিয়ার করে। ওকে, জিনিসটা ভেরি সিম্পল। এবার আমাকে বলবেন যে 3 কে 10 দিয়ে ভাগ করব, 3 কে আমি 10 দিয়ে ভাগ করব, তাহলে ভাগফল কত আর ভাগশেষ কত? ভাগফল কত আর ভাগশেষ কত? আমি 3 কে আমি আরেকটা জিনিস দিচ্ছি, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাক আপনাদের। হ্যাঁ, কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাক। এরপর আমরা শিখবো ইনশাআল্লাহ মৌলিক সংখ্যা, মূলদ অমূলদ, ভেরি ইম্পর্টেন্ট টপিক। ওকে, সো আমি আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম যে আমি 3 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হবে, ভাগশেষ কত হবে, দেখি এবার পারেন কিনা। তিন কে 10 দিয়ে ভাগ করব, আই রিপিট, আমি 3 কে 10 দিয়ে ভাগ করব, সেখানে ভাগফল কত এবং ভাগশেষ কত হবে। So hit the question. Right, that's true. Thank you very much. তার মানে এখানে অ্যাকচুয়ালি ভাগ যায় না যেহেতু, তার মানে অ্যাকচুয়ালি ভাগফলটা 0 আর ভাগশেষটা এটা কিন্তু ভাগশেষ। তার মানে ভাগশেষ 0 এবং ভাগফল হচ্ছে ভাগশেষ 3 আর ভাগফল হচ্ছে 0, কারণ ভাগ যায় না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। এবার আচ্ছা, রাইট, ইউর এভরিবডি, আওলাদ, তারপরে শশীনাথ কুমার, ইউর অল অফ ইউর ভেরি ভেরি রাইট। আচ্ছা, এবার আমরা শিখবো মৌলিক সংখ্যা। যারা মাত্র জয়েন করলেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা কিন্তু হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ বই থেকে লাইভ করছি। এই বইয়ের উপর আপনি সপ্তাহে 3 দিন লাইভ পাবেন, বছরের পর বছর, আগামী 2-3 বছর আপনি লাইভ ক্লাস করতে পারবেন। সো ইটস ভেরি চিপ অ্যান্ড ভেরি কনভেনিয়েন্ট, অলসো ভেরি হেল্পফুল। ওকে, এবার আমরা জানবো যে মৌলিক সংখ্যা আসলে কি জিনিস, মৌলিক সংখ্যা থেকে কত প্রকারে প্রশ্ন আসতে পারে। কনসেপ্ট শুড বি, দশমিক ব্যবহার করলে তো যায়। আমি সপ্তর্ষি কিশোর এই কোশ্চেনের অ্যান্সার আমি একটু আগে দিয়েছি।
দশমিক দিয়ে আপনি ভাগফল বের করা যায় না, এটা ভাগফল হয় না। আচ্ছা, মৌলিক সংখ্যা, আচ্ছা রাইট। এবার আমি যদি আপনাকে বলি যে আসলে দেখি আপনাদের কনসেপ্টটা আপনারা কতটা ক্লিয়ার রেখেছেন। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা বলতে পারবেন? আমি সময় নিচ্ছি। কিশোর, আমি এই কোশ্চেনের অ্যান্সার দিয়েছি, আপনি একটু লেট করে এসেছেন মোস্ট প্রবাবলি। দেখে নেবেন একটু ব্যাক গিয়ারে গিয়ে, জাস্ট ফিউ সেকেন্ডস ব্যাক। সো আমার প্রশ্ন হলো যে মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা কাকে বলে? দেখি, হিট দ্য কোয়েশ্চেন প্লিজ, হিট দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, ইউ মেড আ বিট লেট কিশোর, প্রবলেম নাই। সো আমি জানতে চাচ্ছিলাম যে মৌলিক সংখ্যা আসলে কাকে বলে, মানে কোন জিনিসটা, মানে মৌলিক সংখ্যা বলতে কি বোঝানো হয় বা আসলে জিনিসটা কি। সো আপনাদের অ্যান্সারের জন্য আমি 10 সেকেন্ড না ওয়েট করলাম, কোনো প্রবলেম নাই। ওকে, দেন ঠিক আছে না? কম্পিউটারে টাইপ করে অথবা মেসেজিং করে আপনার কোয়েশ্চেনটা অ্যান্সার দিতে পারেন। আসলে হোয়াট ডু ইউ মিন বাই প্রাইম নাম্বার? আচ্ছা, আমরা বহুত প্রচলিত একটা কনভেনশনাল ডেফিনিশন শিখবো এখন। যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলেন যে আপনি যে এই যে সংখ্যাটা আপনি বললেন, আপনার কি মন ভরছে? আপনি কি হ্যাপি? মানে আপনি এক এবং ওই সংখ্যা, মানে আপনি মুখস্থ করছেন, অ্যান্সারও রাইট, বাট একটা ব্যাপার আছে না যে আমার মনটা ভরছে কিনা, আমার মনটা ভরল কিনা, তাই না? আসলে মন ভর দিয়ে কাজ। তাহলে আমরা মৌলিক সংখ্যা হচ্ছে ওই ধরনের সংখ্যা, সংক্ষেপে বলবো, যাদের উৎপাদক সংখ্যা হচ্ছে মাত্র 2টি। যাদের উৎপাদক সংখ্যা হচ্ছে মাত্র 2টি, যাদের উৎপাদক সংখ্যা হচ্ছে মাত্র 2টি, তারাই হচ্ছে বেসিক্যালি মৌলিক সংখ্যা। আই রিপিট, মৌলিক মৌলিক সংখ্যা হচ্ছে ওই ধরনের সংখ্যা যাদের উৎপাদক সংখ্যা মাত্র 2টি। 2টির বেশি হইলে হবে না, এক হইল, 2টির বেশি হইলে হবে না, 2টির কম হইলে হবে না। তার মানে যদি আপনি কখনো বলে যে মৌলিক সংখ্যা কি জিনিস, সংক্ষেপে মৌলিক সংখ্যা হচ্ছে ওই ধরনের সংখ্যা যাদের উৎপাদক সংখ্যা এক্স্যাক্টলি 2টা, একদম কারেক্ট 2টা। 2টার বেশি হইলে হবে না, 2টার কম হইলেও হবে না। ওকে, হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি, তাই না? এটা হচ্ছে মৌলিক এক এবং ওই সংখ্যা দিয়ে আপনার অ্যান্সার রাইট, আমি তর্কে যাব না। কিন্তু একটা আছে না মন ভরা, মানে মনে ফুর্তি আসা, এটা কিন্তু ওই সংখ্যা দিয়ে আসে না। আচ্ছা, এবার সেকেন্ড কোয়েশ্চেন টু ইউ, মানে আমরা এখানে আমরা শিখবো, আমরা খেলবো। ওকে, এবার আমাকে বলবেন যে এক কেন মৌলিক সংখ্যা না? এক কেন মৌলিক সংখ্যা না? এক কেন মৌলিক সংখ্যা না? এবার আমার সেকেন্ড কোয়েশ্চেন, এক কেন মৌলিক সংখ্যা না? যারা মাত্র জয়েন করলেন তাদেরকে বলছি, আমরা কিন্তু এই বই থেকে লাইভ করাচ্ছি, হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ। ওকে, সো এক কেন মৌলিক সংখ্যা না, এই ছিল আমার কোয়েশ্চেন। হিট দ্য কোয়েশ্চেন প্লিজ, হিট দ্য কোয়েশ্চেন। ইনশাআল্লাহ আপনাদের বিসিএস এ, মানে প্রিলি রিটেনে 95% মার্কস ইনশাআল্লাহ কনফার্ম ধরে রাখেন। কি বিসিএস প্রিলি, কি বিসিএস রিটেন, ইনশাআল্লাহ আমি সাপোর্ট দিব। রাইট, এন্ড দ্যাটস দ্য বিউটি। রাইট অ্যান্সার শিল্পী, রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার শিল্পী, আর ইউ বিউটি। ওকে,
এক মৌলিক সংখ্যা না, কারণ একের উৎপাদক মাত্র একটি, তাই এক মৌলিক সংখ্যা না। কারণ মৌলিক সংখ্যার সংজ্ঞাতে বলা ছিল ওই সমস্ত সংখ্যা মৌলিক সংখ্যা যাদের উৎপাদক হবে দুইটির বেশি হইলে হবে না, দুইটির কম হইলে হবে না, কিন্তু আনফরচুনেটলি 1 এর উৎপাদক মাত্র একটি। আচ্ছা, রাইট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার মৌলিক সংখ্যা নিয়ে আরেকটি তথ্য কিন্তু আপনাদেরকে না জানালেই নয়, না বললেই নয়। ওকে, সেটি হচ্ছে যে সাধারণত বিজোড় সংখ্যাগুলোই মৌলিক, বিজোড় অঙ্ক বা বিজোড় সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক, শুধুমাত্র 2 ছাড়া। 2 হচ্ছে একমাত্র মৌলিক সংখ্যা যেটা জোড়। ওকে, তার মানে আমরা এটা বলতে পারি যে বিজোড় অঙ্ক এবং বিজোড় সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক। বিজোড় অঙ্ক এবং বিজোড় সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক। বিজোড় অঙ্ক এবং বিজোড় সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা সাধারণত। তবে ব্যতিক্রম কিন্তু আছে, শুধুমাত্র 2, যেটা জোড় হওয়া সত্ত্বেও কিন্তু জোড় এবং মৌলিক। I repeat, মৌলিক সংখ্যা সাধারণত বিজোড় অঙ্ক এবং বিজোড় সংখ্যাগুলো হচ্ছে মৌলিক। তবে শুধু অন এন্ড অনলি 2 হচ্ছে জোড়, তাই না? যেটা জোড় অঙ্ক, এই 2 জোড় হওয়া সত্ত্বেও কিন্তু মৌলিকের মধ্যে পড়ে গেছে, মানে আনফরচুনেটলি মিলে গেছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি মৌলিক সংখ্যা নিয়ে আমাদের কনসেপ্টটা অলমোস্ট শেষ। এবার 1 থেকে আরেকটা প্রশ্ন বলে ফেলি যে মৌলিক সংখ্যা আসছে, মৌলিক সংখ্যার সঙ্গে আরেকটি টার্ম কিন্তু খুবই জড়িত, সেটা হচ্ছে সহমৌলিক জোড় বা সহমৌলিক কিন্তু আপনি বলতে পারেন, তাই না? আচ্ছা, রাইট। আমি বললাম যে 2 এবং 5 এইটা হচ্ছে সহমৌলিক, বা আমি বলতে পারি সহমৌলিক জোড়। সহমৌলিক বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন সহমৌলিক জোড়। আচ্ছা, কেন জোড়? এদের মধ্যে 1 ছাড়া আর কোনো ভিন্ন উৎপাদক নাই, মানে 2 এবং 5কে ভাগ যায়, একসাথে ভাগ যায়, 1 ছাড়া আর তেমন এদের কোনো সহপাঠী নাই, তাই না? তার মানে এটা হচ্ছে আলটিমেটলি সহমৌলিক, অথবা আপনি বলতে পারেন সহমৌলিক জোড়। কিন্তু আমি যদি বলি যে 2 মানে এটা সহমৌলিক জোড়, 2 এবং 4 এটা কিন্তু সহমৌলিক জোড় না, কারণ 2 এবং 4কে শুধু আপনি যে 1 দিয়ে ভাগ দিবেন, নো, শুধুমাত্র 1 দিয়ে ভাগ যায় তা কিন্তু নয়, 2 এবং 4কে কিন্তু 2 দিয়েও ভাগ যায়। ওকে, যেহেতু 1 ছাড়াও আরো কোনো সংখ্যা দিয়ে উভয়কে একসাথে গ্যাচাং করা যায়, তার মানে 2 এবং 4 কিন্তু আর যাই হোক এটা কিন্তু সহমৌলিক জোড় নয়। তো আমরা শিখছিলাম সহমৌলিক অথবা সহমৌলিক জোড়, রাইট? সহমৌলিক জোড়। আচ্ছা, তার মানে আমি কি বলি যে সহমৌলিকের সংজ্ঞাটা এরকম যে কেন সহমৌলিক জোড় হলো, আপনি বলতে পারবেন না যে 2, 5, 7, না, এইগুলো কোনো সহমৌলিকের জোড়ের মধ্যে পড়ে না। 2, 5, 7 এগুলো কোনো, মানে আপনাকে বলতেছে সহমৌলিক জোড়, তাই না? তো জোড় মানেই তো 2টা, এখানে 3টা কি বানাবেন নাকি? এ তো বলছেই সহমৌলিক জোড়, মানে সহমৌলিক বললেই হইতো, আদর করে আবার ডাকছে সহমৌলিক জোড়, তাই না? ওকে, সো ব্যাপার যেটা হলো আলটিমেটলি যে এখানে 3টা, এটা কোনো সহমৌলিকের মধ্যেই পড়ে না, এটা 3টা। সো 2টার বেশি হলে কিন্তু সেটা সহমৌলিক হবে না। আপনার কিন্তু পরীক্ষায় দিয়ে বসতে পারে যে 2, 5, 7 এটা কি সহমৌলিক জোড় কিনা, এটা সহমৌলিক জোড় না, এটা সহমৌলিকের মানে কাতারের মধ্যেই পড়ে না, তাই না? আচ্ছা, তার মানে সহমৌলিক যদি জোড়টা আমি সংজ্ঞাটা বলতে পারি, আপনারা চাইলে লিখে নিতে পারেন সহমৌলিক
আচ্ছা, দুটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া এক ভিন্ন আর কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে সাধারণ গুণনীয়ক না থাকলে ওই জোড়টাকে বলা হবে সহমৌলিক জোড়। গুণনীয়ক না থাকলে ওই জোড়টাকে বলা হবে সহমৌলিক জোড়। ওই জোড়টিকে বলা হবে সহমৌলিক জোড়। ওকে, সহমৌলিক জোড়। সহমৌলিক তো বিজোড়ের জোড়ের মানবা না। সহমৌলিক দুইটাই বিজোড় হতে পারে বাট দুইটা জোড় হওয়া সম্ভব না। আচ্ছা, তার মানে দুটি সংখ্যার মধ্যে এক ভিন্ন, এটা হচ্ছে কনসেপ্টটা, এটা আপনি মিলান। দুটি সংখ্যার মধ্যে এক ভিন্ন আর কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে ওই জোড়টিকে বলা হবে সহমৌলিক জোড়। ওকে, আচ্ছা, এবার আমরা শিখবো আসলে যে মৌলিক সংখ্যা থেকে আসলে কিভাবে প্রশ্ন আসে। আমি আবারও বলছি, মৌলিক সংখ্যা থেকে আসলে কিভাবে প্রশ্ন আসে। সাধারণত 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? 25টি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আছে 25টি। ওকে, যেমন 1 থেকে 10 পর্যন্ত কি কি আছে, এটা আপনাদের বাইরের কাজ, এটা আপনারা খাতায় লিখে ফেলবেন। 2, 3, 5, 7, এভাবে 11 থেকে 100 পর্যন্ত আপনারা নিজেরা খাতায় প্র্যাকটিস করবেন। আচ্ছা, এটা মনে রাখার জন্য একটা সিস্টেম বা টেকনিক চাইলে আপনারা অবলম্বন করতে পারেন, বা আপনাদের বানানো কোনো টেকনিক থাকলে সেটাও চলবে। মানে বলি যে ডি ডি, বি বি সি, বি বি সি, বি এ, তো A for 1, B for 2, C for 3, D for 4। তার মানে ধরেন এটা হচ্ছে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, মানে প্রতি 10 10 10। 1 থেকে 10-এ 4টা, 11 থেকে 20-এ কয়টা? 4টা, 11, 13, 17, 19। এইভাবে আপনি বাকিটুকু আপনার বাড়ির কাজ থাকলে আপনি সুন্দর করে বাড়িতে মিলিয়ে ফেলবেন। এই ধাক্কা যদি আসলে আপনার পড়াশোনা না হয় তাহলে কিন্তু আসলে আপনার আর কোনো পড়াশোনা হবে না। আচ্ছা, এইগুলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে আপনাকে একটা প্রশ্ন প্রচুর কমন পড়ে, সেটা হচ্ছে যে জোড় সংখ্যা, আপনার মৌলিক সংখ্যা থেকে যে মধ্যে আর পর্যন্ত, ওকে, সেটা কোনটা, মানে কি কি প্রশ্ন আসতে পারে আমি সেটাই আপনাকে ব্রিফ করছি। মধ্যে আর পর্যন্ত এটা হচ্ছে আলটিমেটলি অবস্থা। সো আমি যে ম্যাথগুলো আমি যে এগুলো পড়াচ্ছি এটা হচ্ছে এই বইয়ের প্রথম অধ্যায়ের পড়া। যারা মাত্র জয়েন করলেন তাদেরকে বলি, আমি যে ম্যাথগুলো করাচ্ছি এটা হচ্ছে এই অধ্যায়ের প্রথম, মানে এই বইয়ের প্রথম অধ্যায়ের পড়া সংখ্যা। সো এই বেসিক থেকে ক্লিয়ার হয়ে আপনি কিন্তু প্রত্যেকটা ম্যাথ করে ফেলবেন। না পারলে আমাকে পরে লাইভ ক্লাসে জমা দিলে আমি সলভ করে দিব। আচ্ছা, আমি বললাম যে 2 থেকে 31 পর্যন্ত, 2 থেকে 31 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে। আবার আমি বললাম যে 2 থেকে 31-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে। ওকে, সো ভালো করে বুঝি আমরা যে মধ্যে এবং পর্যন্ত এই ধরনের প্রশ্ন মৌলিক সংখ্যা চাপা থেকে প্রচুর কিন্তু পরিমাণে আসে। কনসেপ্ট বুঝবেন আপনি ইজিলি কিন্তু পারবেন। সো এটা খুব ভালো জিনিস। যখন বলবে পর্যন্ত তখন আপনি 2-কেও নিবেন, আপনি 31-কেও নিবেন। যখন পর্যন্ত বলবে 2 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 11টি। ওকে, 2 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? 11টি। যখন মধ্যে বলবে, যখন মধ্যে মানে মধ্যে, তখন শুরুও বাদ শেষেরটাও বাদ। তার মানে যেহেতু 2 মৌলিক ছিল 2 বাদ, 31 মৌলিক ছিল 31ও বাদ, তাহলে আপনি এই দুইটা বাদ দিয়ে ফেলবেন। কত থাকে? 11 থেকে 2 বাদ দিলে 9 থাকে। তার মানে 2 এবং 31-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 9টি।
2 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 11টি। সো এটা হচ্ছে আলটিমেটলি অবস্থা যে মৌলিক সংখ্যা থেকে এই ধরনের প্রশ্ন থাকে। এবার মৌলিক সংখ্যা থেকে আরেকটা প্রশ্ন প্রচুর পরিমাণে কিন্তু আসে। হোপফুলি আমরা মধ্যে এবং পর্যন্ত ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছি, মধ্যে এবং পর্যন্ত। ওকে, মধ্যে এবং পর্যন্ত, আচ্ছা রাইট। এবার আরেকটা ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর আসে, আরেক ধরনের প্রশ্ন প্রচুর আসে, সেটা হচ্ছে যে একটা বড় সংখ্যা আপনাকে দিয়ে বলবে এই সংখ্যাটি মৌলিক সংখ্যা কিনা। ওকে, আচ্ছা, আমি বললাম যে 251 সংখ্যাটি মৌলিক কিনা, 251 সংখ্যাটি মৌলিক কিনা। আচ্ছা, এখন দেখুন মৌলিক সংখ্যা, আপনি এই সংখ্যাটি মৌলিক কিনা এটা বুঝতে হলে আপনাকে আরেকটা ব্যাপারে কিন্তু কনসেপ্ট খুব ভালোভাবে থাকতে হবে, সেটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম বা ডিভিজিবিলিটি রুলস। আপনি যদি এই জিনিসটা ভালো না বুঝেন তাহলে কিন্তু আপনি এই যে এটা মৌলিক কিনা এটা আসলে পারবেন না। সো এই এত বড় সংখ্যা এটা মৌলিক কিনা এটা জানার আগে আমরা একটু ব্যাক গিয়ারে ফিরে আসি, জাস্ট হ্যাভ এ রিক্যাপ। আচ্ছা, এখন ধরে আমি বললাম যে আমাদের তাহলে কি শিখতে হবে, বিভাজ্যতার নিয়ম, বিভাজ্যতার নিয়ম শিখতে হবে আমাদেরকে। এখন বিভাজ্যতার নিয়ম শিখতে হবে আমাদেরকে যে আসলে একটা বড় সংখ্যা মৌলিক কিনা। আচ্ছা, এখন এই জিনিসটা বিভাজ্যতার নিয়ম, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট, এটা আপনাদের যে কোনো সংখ্যা ভাগাভাগি করতে, কাটাকাটি করতে আপনাদের এই জিনিসটা কিন্তু খুবই কার্যকরী। 2520, ওকে, 2520 এই সংখ্যাটি মানে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যায় এই সংখ্যাটি। তো কিভাবে ভাগ যায় এগুলো কিন্তু আমি আপনাদেরকে এখন এক্সপ্লেন করব, আপনারা ভালো করে বুঝবেন। ওকে, দরকার হলে ভিডিওটা এই লাইভ ক্লাসটি আবারও দেখবেন। আচ্ছা, নর্মালি 1 দিয়ে তো যে কোনো সংখ্যায় ভাগ যায়, তাই না? এবার দেখুন 2 দিয়ে ভাগ যায় কিনা। যদি কোনো সংখ্যার শেষের ডিজিটটা জোড় হয় বা 0 হয়, যদি কোনো সংখ্যার শেষের ডিজিটটা, শেষের অঙ্কটা জোড় হয় বা 0 হয়, তবে কিন্তু ওই সংখ্যাটি সামনে যত বড়ই হোক ওই সংখ্যাটি কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। তার মানে এই 2520 সংখ্যাটি 2 দিয়ে ভাগ যায়, 2520 সংখ্যাটি 2 দিয়ে ভাগ যায়। কেন? এই সংখ্যাটির লাস্টের ডিজিটটা কি 0। আর আমাদের বলা ছিল কোন সংখ্যা যত বড় হোক না কেন যদি লাস্টের ডিজিটটা, লাস্টের অঙ্কটা 0 হয় অথবা জোড় হয়। আচ্ছা রাইট, এবার এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়। কেন? যদি কোন সংখ্যার প্রত্যেকটা ডিজিট যদি আমি যোগ করি এবং যোগ করার পরে যে আমি যোগ ফলটা পাবো, যদি ওই যোগ ফলটা 3 দিয়ে ভাগ যায় তবে পুরো সংখ্যাটা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। যেমন আমি বললাম যে 2 + 5 + 2 + 0 তাহলে কত হবে 9। তাহলে যেহেতু 9টা 3 দিয়ে ভাগ যায়, যেহেতু 9 3 দিয়ে ভাগ যায়, তার মানে হচ্ছে 2520 সংখ্যাটি কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। ওকে, আচ্ছা, এগুলো ভালো করে বুঝতে হবে কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার 4 দিয়ে ভাগ যায় কিনা 4, যদি কোন সংখ্যার লাস্টের 2 ডিজিট 4 দিয়ে ভাগ যায়, আমি আবারও বলছি, যদি কোন সংখ্যার লাস্টের 2 ডিজিট, জাস্ট লাস্টের 2 ডিজিট, আর কিছুর দিকে আপনাকে তাকাতে হবে না, তাহলে কোন সংখ্যার লাস্টের 2 ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তবে কিন্তু যদি 20কে আমি 4 দিয়ে ভাগ করতে পারছি তার মানে কিন্তু পুরো সংখ্যাটি কিন্তু 4 দিয়ে ভাগ যাবে। ওকে, আচ্ছা, এবার 5 দিয়ে ভাগ যায় কিনা আমি কিভাবে বুঝবো? যদি কোন সংখ্যার লাস্টের অঙ্কটা, লাস্টের ডিজিটটা 0 অথবা 5 হয় তাহলে কিন্তু ওই সংখ্যাটি 5 দিয়ে ভাগ যাবে। 2520 এই সংখ্যাটির লাস্টের ডিজিটটা কিন্তু 0, তার মানে কিন্তু এই সংখ্যাটি 5 দিয়ে ভাগ যাবে। ওকে, আচ্ছা, এবার দেখুন 6 দিয়ে ভাগ যায় কিনা। যদি কোনো সংখ্যা একই সাথে 2 দিয়েও ভাগ যায় এবং 3 দিয়েও ভাগ যায় তবে ওই সংখ্যাটি কিন্তু 6 দিয়েও ভাগ
যাবে। ওকে, আমি আবারও বলছি, যদি কোনো একটা সংখ্যা একই সাথে 2 এবং 3 দিয়ে ভাগ যায় তবে ওই সংখ্যাটি কিন্তু 6 দিয়ে ভাগ যাবে। এবার আমরা দেখবো যে 7 দিয়ে, 7 মানে দেখবো 7 দিয়ে, 7টা একটু টাফ। এটা হলো এরকম যে কোনো একটা সংখ্যার লাস্টের ডিজিটটাকে আপনি দ্বিগুণ করবেন, আপনি দ্বিগুণ করলেন, এবার দ্বিগুণ করে যে ফলটা আসছে ওই ফলটাকে আপনি ওই সংখ্যা বাদ দিয়ে বাকি সংখ্যা থেকে বিয়োগ করেন, যদি বিয়োগ ফলটা 0 হয় অথবা 7-এর নামটা হয় তবে কিন্তু ওইটা 7 দিয়ে ভাগ যাবে। আমি দ্রুত বলছি, প্রবলেম নাই, আপনারা ভিডিওটা আবার রিক্যাপ করে দেখতে পারবেন। আমি আস্তে বললো কি আর দ্রুত বললে কি, জাস্ট এগুলো আমাদের জানা আছে, একটু রিক্যাপ করছি আর কিছুই না। এবার ধরেন আমি বললাম যে 2520 এই সংখ্যাটি আপনি 7 দিয়ে ভাগ যায় কিনা আপনি কিভাবে বুঝবেন? ধরেন লাস্টের ডিজিটটা কত? 0, আপনি 0কে আপনি 2 দিয়ে গুণ করবেন, কত হবে? 0। ওকে, এবার এই 0কে এই 0 বাদ দিয়ে আপনি বিয়োগ করে ফেলবেন, যেটাকে আপনি 2 দিয়ে গুণ করলেন এটা কিন্তু বাদ, এটা কিন্তু বাদ। তাহলে 0কে 252 থেকে বিয়োগ করলে কত হবে? 0 মানে 252 হবে। এই যে আপনি ভাগফলটা পেলেন, এই ভাগফলটা যদি 7 দিয়ে ভাগ যায় তবে এটা কিন্তু 7 দিয়ে ভাগ যাবে। দেখি আমরা 252কে 7 দিয়ে ভাগ যায় কিনা। কত হবে? 3 7 21। ওকে, 4 2 6 7 42। যেহেতু 252 7 দিয়ে ভাগ যায় তার মানে 2520 এই সংখ্যাটি কিন্তু 7 দিয়ে ভাগ যাবে। ওকে, এবার আপনি আমাকে বলতে পারেন যে 105 কি 7 দিয়ে ভাগ যায়? কিভাবে বুঝবো? 5কে আমি 2 দিয়ে গুণ করব প্রথম ধাক্কায়, কত হবে? 10। এবার যেটা 2 দিয়ে গুণ করা হয়ে গেছে এটা বাদ। এবার এই 10কে আমি এই 10 থেকে বিয়োগ করব, কত হবে বিয়োগফল? 0। আমাদের জানা ছিল যদি ভাগফলটা 0 হয় অথবা 7-এর নামটা হয় তাহলে পুরো সংখ্যাটা কিন্তু 7 দিয়ে ভাগ যাবে। যে কোনো সংখ্যার লাস্টের ডিজিটটা 0 বা 5 থাকে তবে কিন্তু ওই সংখ্যাটি 5 দিয়ে ভাগ যাবে। আমি আবারও বলছি, যদি কোনো সংখ্যার লাস্টের ডিজিটটা 0 বা 5 থাকে তবে কিন্তু ওই সংখ্যাটি 5 দিয়ে ভাগ যাবে। এবার আমরা দেখবো যে 8 দিয়ে ভাগ যায় কিনা। সংখ্যা কিন্তু একটাই বাট সবগুলো ডিজিট দিয়ে ভাগ যাচ্ছে। 8 দিয়ে ভাগ যায় কিনা? এটা কিন্তু 8 দিয়ে ভাগ যায়, কারণ যদি কোনো একটা সংখ্যার লাস্টের 3 ডিজিট 8 দিয়ে ভাগ যায় তবে সংখ্যাটি যতই বড় হোক না কেন বাম দিক থেকে কোনো সমস্যা নাই, এটা কিন্তু 8 দিয়ে ভাগ যাবে। যেহেতু কোনো সংখ্যার লাস্টের 3 ডিজিট, তো লাস্টের 3 ডিজিট কোনটা? 520, তাই না? তাহলে 6 8 48, কত হবে? 40, 5 8 40। যেহেতু 520 8 দিয়ে ভাগ যায় তার মানে 2520 এই সংখ্যাটি কিন্তু 8 দিয়ে ভাগ যাবে। ভেরি সিম্পল এন্ড ভেরি সিম্পল ম্যাথ। এবার আমরা দেখবো এই সংখ্যাটি 9 দিয়ে ভাগ যায় কিনা। 2520 এই সংখ্যাটি 9 দিয়ে ভাগ যায় কিনা। আচ্ছা, এবার দেখুন কোনো একটি সংখ্যার প্রত্যেকটা ডিজিটের যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তবে ওই সংখ্যাটি কিন্তু 9 দিয়ে ভাগ যাবে। যেমন আমি বললাম যে 2 + 5 + 2 + 0 কত হবে? 9। যেহেতু 9কে 9 দিয়ে ভাগ যায় তার মানে কিন্তু 2520 এই সংখ্যাটি কিন্তু 9 দিয়ে ভাগ যাবে। সো আমরা এত কাহিনী পড়লাম কেন? আমরা ছিলাম যে বড় একটি সংখ্যা মৌলিক সংখ্যা কিনা এটা জানার জন্য। ওকে, সো আমরা ছিলাম যে 251 সংখ্যাটি মৌলিক সংখ্যা কিনা। আমরা এবার ব্যাক টু দ্য প্যাভিলিয়নে ফিরে আসি। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। 251 মৌলিক সংখ্যা কিনা প্রথমে কিন্তু আমরা কি করব? আমরা দেখব এটা লাস্টের ডিজিটটা জোড় কিনা, না এটা জোড় না, তাই না? আচ্ছা, রাইট। তাহলে আমরা এবার 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ডিজিট দিয়ে কিন্তু ভাগ দিব। আমি আবারও বলছি আমরা কিন্তু এবার প্রথমত আপনি খেয়াল করবেন যে
লাস্টের ডিজিটটা জোড় কিনা, জোড় না বিজোড়, মৌলিক হওয়ার চান্স আছে। এবার আপনি কি করবেন, 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ডিজিট দিয়ে কিন্তু আপনি ভাগ দিবেন, ওকে। কিন্তু আর আনফরচুনেটলি 1 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, 1 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। এবার আপনি কি করবেন, দেখুন 251 ইমিডিয়েট ছোট, এর আগের যে পূর্ণ বর্গ সংখ্যাটি আছে সেটা কত, সেটা 225, এটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা, ওকে। সো ব্যাপারটা হলো আলটিমেটলি যে 251 ইমিডিয়েট ছোট পূর্ণ বর্গ সংখ্যা কত, সেটা হচ্ছে 225। আর বর্গ বা পূর্ণ বর্গ নিয়ে কিন্তু আমাদের পরের ক্লাসে, পরের ক্লাসগুলোতে অনেক ডিসকাশন আছে, আমরা আজকে ওইদিকে যাব না, ওকে। তার মানে 225 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন আপনাকে বের করতে হবে যে 225টা আসলে কার পূর্ণ, মানে কার বর্গ। 225টা হচ্ছে 15 এর বর্গ, 15 এর স্কোয়ার হচ্ছে 225, ওকে। এবার আমি কি করব, যে আমি দেখলাম যে 1 থেকে 10 পর্যন্ত কিন্তু কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাগ যায় না, তাহলে আমি 11 থেকে 15 এর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা, আমি আবারও বলছি 11 থেকে 15 এর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা, আপনি সেগুলো দিয়ে 251কে ভাগ করবেন। যেগুলো মৌলিক সংখ্যা না, সেগুলো দিয়ে আপনাকে ভাগ করতে হবে না। এগারো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যায় কিনা এটা আমি জানি না, উপায় থাকতে পারে, এটা আমি জানি না। আচ্ছা, তাহলে 11 এবং 13, ওকে। এবার আপনার কাজ হচ্ছে বেসিক্যালি 11 থেকে 15 এর মধ্যে, 11 থেকে 15 এর মধ্যে 11 এবং 13 হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে আপনার কাজ হচ্ছে 11 এবং 13 দিয়ে আপনি 251কে ভাগ করবেন। যদি ভাগ যায় মৌলিক সংখ্যা না, যদি ভাগ না যায় তবে কিন্তু মৌলিক সংখ্যা। এখন আপনি বলতে পারেন স্যার যে এত ডিসক্রিপশন আমি কিভাবে পড়বো পরীক্ষার হলে। মনে পড়েছে, আপনি যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনি দেখেই বুঝতে পারবেন যে এটা ভাগ যায় কি যায় না। সো আমরা দেখলাম যে এই সংখ্যাটিকে 11 এবং 13 দিয়ে ভাগ যায় না, তার মানে এই সংখ্যাটি কিন্তু ফাইনালি মৌলিক সংখ্যা, এই সংখ্যাটি ফাইনালি মৌলিক সংখ্যা। তার মানে আমরা কিন্তু মৌলিক সংখ্যা নিয়ে ইন ডিটেইলস জানা আমাদের শেষ। এখন আমরা ফাইনালি শিখবো হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা। তাহলে কিন্তু আজকে আমাদের লেকচারটা শেষ হবে এবং আপনারা প্র্যাকটিস করবেন 11 থেকে 20 পর্যন্ত, 15 পর্যন্ত, কারণ 251 এর ইমিডিয়েট ছোট, এর আগের যে পূর্ণবর্গ সংখ্যা এটা হচ্ছে 225। 225টা হচ্ছে 15 এর স্কয়ার। আমার তো 20 পর্যন্ত যাওয়ার দরকার নাই। শিল্পী, ক্লিয়ার ব্যাপারটা? আমার তো 20 পর্যন্ত যাওয়ার দরকারই নাই। আমি কেন যাবো 20 পর্যন্ত বলেন? কাম আছে? কোনো কাম নাই। আচ্ছা, সো আশা করি আমরা এই পর্যন্ত মানে গত 1 ঘন্টা আমরা খুব মজা নিয়ে ক্লাস করতে পেরেছি এবং অনেক অনেক শিখতে পেরেছি। সো এখন আমরা শিখবো হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে। আমি আবারও বলছি, আমরা এখন শিখবো মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে। মূলদ সংখ্যার ইংরেজি নাম হচ্ছে রেশনাল নাম্বার, অমূলদ সংখ্যার ইংরেজি নাম হচ্ছে ইরেশনাল নাম্বার। এবার আমাকে বলবেন যে মূলদ সংখ্যা আসলে কি জিনিস বলেন তো? মূলদ সংখ্যা আসলে কি জিনিস এক বাক্যে বলতে পারবেন? এক বাক্যে যে আসলে মূলদ সংখ্যা আসলে কি জিনিস, বা আপনি মূলদ সংখ্যা বলতে বেসিক্যালি কি বুঝেন? হিট দ্য কোয়েশ্চেন প্লিজ। আমি বলছিলাম যে মূলদ সংখ্যা আসলে কি জিনিস। প্লিজ কোয়েশ্চেন, অ্যান্সার দিস কোয়েশ্চেন। আমরা কিন্তু হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ বই থেকে লাইভগুলো করাচ্ছি। আমরা প্রথম অধ্যায়ে আজকে আছি সংখ্যা, প্রথম অধ্যায়, ওকে, প্রথম অধ্যায়ে আমরা আছি। আমরা এই বেসিকটা শেষ করে কিন্তু আমরা প্র্যাকটিস করব। কোনো বই লাগবে না আপনাদের, অন্য কিছু, রাইট।
11 থেকে 15-এর মধ্যে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করলে যদি ভাগ না যায় তবে সেটা মৌলিক সংখ্যা। আচ্ছা, এবার আমি বললাম যে মূলদ সংখ্যা আসলে কি জিনিস, আমাকে একটু কষ্ট করে যদি বলতেন আপনারা মেহেরবানি করে যে আসলে হোয়াট ডু ইউ মিন বাই রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা আসলে কি জিনিস, কোয়েশ্চেন টু ইউ, যে মূলদ সংখ্যা বলতে আসলে আপনারা কি বুঝেন বলেন। মূলদ সংখ্যা বলতে আপনারা কি বুঝেন বা মূলদ সংখ্যা বলতে কি বোঝানো হয়? আমি বলছিলাম যে মূলদ সংখ্যা বলতে আসলে কি বোঝানো হয়, মানে মূলদ সংখ্যা বলতে আপনি কি বুঝেন? যা সসীম তাই মূলদ। আর কেউ? মূলদ সংখ্যা বলতে আপনারা কি বুঝেন? আপনাদের কাছে এই ছিল আমার বেসিক্যালি কোয়েশ্চেন, যে মূলদ সংখ্যা বলতে আপনি কি বুঝেন? আচ্ছা, মূলদ সংখ্যা হচ্ছে ওই ধরনের সংখ্যা, রাইট, যেসব সংখ্যাকে লব এবং হর আকারে প্রকাশ করা যায়, যেসব সংখ্যাকে লব এবং হর আকারে প্রকাশ করা যায় তারাই হচ্ছে মূলত মূলদ সংখ্যা। ওকে, এবার আমাকে বলেন যে 5 কি মূলদ সংখ্যা, 5 কি মূলদ সংখ্যা, 5 কি মূলদ সংখ্যা কিনা? আমাকে বলবেন যে 5 কি মূলদ সংখ্যা? 5, দেখি আপনাদের কনসেপ্ট কতটা ক্লিয়ার। 5 কি মূলদ সংখ্যা? 5 কিশোর বলতে যে 5 মূলদ সংখ্যা না। আর কেউ? আমি বলছিলাম 5 কি মূলদ সংখ্যা কি না? 5 অমূলদ সংখ্যাই তো। हाँ, मुझे माफ कर दो, मुझे माफ कर दो। 5 মূলদ সংখ্যা, 5 মূলদ সংখ্যা। কেন 5 মূলদ সংখ্যা? কারণ 5 কে লব এবং হর আকারে প্রকাশ করা যায়। 5 কে লব এবং হর আকারে প্রকাশ করা যাচ্ছে। যেমন আমি বললাম যে 5, এটা কি লব, 1 কি হর, 5 হচ্ছে লব, 1 হচ্ছে হর, তাই না? তো আপনি তো 5 কে লব এবং হর আকারে প্রকাশ করতে পারছেন, তার মানে 5 কিন্তু মূলদ সংখ্যা। আমাদের প্রশ্ন ছিল যে আপনি যদি লব এবং হর আকারে প্রকাশ করতে পারেন এবং যে কোনো সংখ্যায় কিন্তু মূলদ সংখ্যা হবে, তাই না? এবার যদি আমি আপনাকে বলি, দেখুন মানে কনসেপ্ট কি জিনিস, কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, 22/7 এটা কি মূলদ না অমূলদ? এটা কি মূলদ না অমূলদ? 22/7 আমাকে বলতে পারবেন যে 22/7 এটা কি মূলদ না অমূলদ? 22/7 এই সংখ্যাটা কি মূলদ? আমি তো এটা তো লব এবং হর আকারে প্রকাশ করতে পারলাম না, পেরেছি তো, তাই না? এটা কি মূলদ না অমূলদ? কেউ কি বলতে পারবেন যে 22/7 এই সংখ্যাটা কি মূলদ না অমূলদ?
22/7 অমূলত। রাইট রাইট রাইট, এখানে একটা ভালো মাইক ছিল, আপনারা ধরতে পারছেন। আপনি খুব শেয়ানা পাবলিক আসলে, খুব শেয়ানা, বহুত শেয়ানা হবে। ইয়েস, এটা অমূলত সংখ্যা, যদিও এটাকে লব এবং হর আকারে প্রকাশ করা যায়, করলে হবে কি, এটা শয়তান। ঠিক আছে, এটা অমূলত সংখ্যা, কারণ আপনি যদি 22কে 7 দিয়ে ভাগ করেন তাহলে কি হবে, 3.1416, এই বক্রচক্কর বহুত কিছু কিন্তু হবে। তার মানে দুনিয়াতে একটা মাত্র সংখ্যা, ওয়ান এন্ড অনলি 22/7, যেটা দেখতে মূলত হলেও এটা কিন্তু আসলে অমূলত না। জাবেদ আহমেদ ভাই, এটা মূলত না, এটা অমূলত। যদিও কিন্তু আপনি লব এবং হর আকারে প্রকাশ করতে পারছেন, তার মানেও কি, মানে ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে। পৃথিবীর একমাত্র সংখ্যা 22/7, যেটাকে লব এবং হর আকারে প্রকাশ করতে পারলে হবে কি, তাই না? আপনি তো ছেলে বিয়ে করতে পারেন না, পারেন? আল্লাহ মাফ করুক। আপনি তো মেয়ে বিয়ে করতে পারেন, যেরকমই হোক। তো এটা তো দেখতে মেয়ের মতো, বাট এটা তো ছেলে, ঠিক আছে না? আচ্ছা, এবার মূলত হওয়া একটা সংখ্যা মূলত হবে কিনা তার কিছু ভেরিফাইড টেস্ট আছে। চলুন তাহলে আমরা এবার সেই টেস্টগুলো করে ফেলি। ওকে, মূলত সংখ্যা। আচ্ছা, সসীম দশমিক নাম্বার 1, খেয়াল করুন, সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ মূলত, সসীম দশমিক ভগ্নাংশ মূলত। ওকে, সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলত। আমি বললাম যে 2.5052, এই বক্রচক্করে রেডি 42, স্টপ। আপনি যদি স্টপ হয়ে যান, আপনি যদি স্টপ হয়ে যেতে পারেন 2.50, এই সেই বক্রচক্করে যদি স্টপ, যদি এটা যদি সসীম দশমিক ভগ্নাংশ হয় তবে সেটা কিন্তু মূলত হবে। কারণ কি, কারণ হচ্ছে এটাকে আপনি লব এবং হর আকারে প্রকাশ করতে পারবেন। আমি আবারও বলছি, যদি এইটাকে সসীম দশমিক ভগ্নাংশ হয় তবে কিন্তু আপনি এটাকে লব এবং হর আকারে প্রকাশ করতে পারবেন। তার মানে সসীম দশমিক ভগ্নাংশ কিন্তু আসলে মূলত সংখ্যা, বুঝতে হবে কেন, কারণ কি, এটাকে আপনি লব এবং হর আকারে প্রকাশ করতে পারছেন, তাই। আচ্ছা, এবার দেখুন যে অসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ, হ্যাঁ, কিন্তু ছন্দে আছে। অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু ছন্দে আছে। নরমালি সসীম দশমিক ভগ্নাংশ মূলত আর অসীম দশমিক ভগ্নাংশ কি, অমূলত। কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু ছন্দে আছে, ছন্দে, ছন্দে আছে। এগুলো হচ্ছে মূলত সংখ্যা। আবারও বলছি, অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু মূলত, অমূলত। অসীম, কারণ আপনি তো দেখে লব এবং হর আকারে প্রকাশ করতে পারবেন, এটা কই গেছে তার নাই ঠিক, তাই না? যেমন আমি বললাম যে 0.33333333, তাহলে কি হবে, এটাকে আপনি কি লিখতে পারেন, এটা আসলে কি জিনিস, এটা হচ্ছে যে 0.3 পৌনপুনিক। পৌনপুনিক হচ্ছে অলওয়েজ মূলত সংখ্যা। কেন? কারণ পৌনপুনিক কখন দেওয়া হয়, একটা অসীম দশমিক ভগ্নাংশকে আপনি সসীম দশমিকে আনার জন্য কিন্তু পৌনপুনিকটা ইউজ করা হয়। কেন? কারণ 3 3 3 3 3, এই 3 আসতেই আছে, তাহলে আপনি ওটা 3 দিয়ে মাথায় একটা প্যারাক মেরে দিলেন আর কি, যা এবার বয়ে থাক, ঠিক আছে ব্যাপারটা? এটা আসলে কি জিনিস, এখন 0.3 পৌনপুনিক, এটা আসলে কি জিনিস, এটা হলো যে আপনি 3 লিখবেন, ওকে, আর আপনি এটাকে একটার উপরে পৌনপুনিক মানে কি, আপনি 9 দিয়ে ভাগ করবেন, তাহলে কি হবে 1/3, আর 1/3 কে ভাগ করলে কি হবে 0.333333, এভাবে কন্টিনিউ চলতেই থাকবে। তাহলে 1/3 কিন্তু লব এবং হর আকারে প্রকাশ করতে পারছেন, তার মানে এটা হচ্ছে মূলত সংখ্যা। তার মানে অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু ছন্দ আছে, ছন্দে আছে, এটা হচ্ছে মূলত সংখ্যা। ওকে,
রাইট, এই হচ্ছে আলটিমেটলি মূলদ সংখ্যা চেনার উপায়, আর কোনো ঝামেলা নাই। আর অমূলদ সংখ্যা হচ্ছে সেগুলোই যেগুলো অসীম দশমিক ভগ্নাংশ, মামলা শেষ। যেগুলো অসীম দশমিক ভগ্নাংশ সেগুলো হচ্ছে অমূলদ। তাহলে মূলদ অমূলদ খুবই সহজ ব্যাপার। এবার আমরা একটা পরীক্ষায় আসি। আচ্ছা, মনে রাখবেন যে আচ্ছা, এবার আমাকে বলেন যে √5 কেন অমূলদ সংখ্যা? √5 কেন অমূলদ সংখ্যা? √5 কেন অমূলদ সংখ্যা বলতে পারবেন? √5 এত অমূলদ সংখ্যা কেন? কেন অমূলদ সংখ্যা? √5 কেন অমূলদ সংখ্যা? মেক ইউর এক্সপ্লেনেশন। √5 কেন অমূলদ সংখ্যা কেউ কি ব্যাখ্যা করতে পারবেন? √5 কেন অমূলদ সংখ্যা? একটু পরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, দেন আপনারা এই বই থেকে প্র্যাকটিস করবেন। যেগুলো পারবেন না, একে লব এবং হর আকারে প্রকাশ করতে পারবেন না, ঠিক আছে, কিন্তু ব্যাখ্যা আছে না। আচ্ছা, আমি এটা লিখুন, আমি লিখে দিচ্ছি, ভালো করে খেয়াল করুন। যে কোনো মৌলিক সংখ্যাকে বর্গমূল করলে বা রুট করলে সেটি অসীম দশমিক ভগ্নাংশ হয়ে যায়। অসীম দশমিক ভগ্নাংশে রূপ নেয় বা অসীম দশমিক ভগ্নাংশ হয়ে যায়, এবং অসীম দশমিক ভগ্নাংশকে লব এবং হর আকারে প্রকাশ করা যায় না। অসীম দশমিক ভগ্নাংশকে লব এবং হর আকারে প্রকাশ করা যায় না। লব এবং হর আকারে প্রকাশ করা যায় না। লব এবং হর আকারে প্রকাশ করা যায় না। তাই √5 একটি অমূলদ সংখ্যা। ওকে, আমি আবারও বলছি, খুব সহজ জিনিস, 9-10 বইয়ে খুব পেঁচানো আছে, আমি নিজেই বুঝি না। যে কোনো মৌলিক সংখ্যাকে বর্গমূল করলে সেটি অসীম দশমিক ভগ্নাংশ হয়ে যায়, এবং অসীম দশমিক ভগ্নাংশকে লব এবং হর আকারে প্রকাশ করা যায় না। তাই √5 একটি অমূলদ সংখ্যা। তাহলে এ হলো আলটিমেটলি আমাদের অবস্থা। মানে √5 বলেন, √3 বলেন, যে কোনো সংখ্যায় কিন্তু মৌলিক সংখ্যা হলে এর উপরে আপনি রুট দিলে, ধর আমি বললাম যে √3 এর মান কত? 1.7173 বক্কর চক্কর, অসীম দশমিক ভগ্নাংশের কোনো ছন্দ নাই। ওকে, আচ্ছা, √2 এর মান কত? √3 ও মৌলিক, 2 ও মৌলিক, 1.414142 এই সেই বক্কর আমি যাবি। তারপরে যেটা হলো আলটিমেটলি অসীম দশমিক ভগ্নাংশ হয়ে যায়, কোনো ছন্দ থাকে না। দ্যাটস ওয়াই এটাকে লব এবং হর আকারে প্রকাশ করা যায় না। দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে আলটিমেটলি অমূলদ সংখ্যা। আচ্ছা, এবার আমাকে বলবেন যে 27 কিউব এটা কি মূলদ না অমূলদ? এটা কি মূলদ না? এটা আমাদের আজকে শেষ ম্যাথ। এটা কি মূলদ না অমূলদ? এটা কি মূলদ না অমূলদ?
কিউব রুট 27, কিউব রুট 27, 27 এর উপরে ঘনমূল। এটা কি মূলদ না অমূলদ দেখি কে বলতে পারে। এটা আজকে আমাদের শেষ ক্লাস। এরপরে আপনারা এই বই থেকে প্র্যাকটিস করবেন 1 থেকে 167 পর্যন্ত, 1 থেকে 167 পর্যন্ত প্র্যাকটিস করবেন। আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ সলভ করব। কিউব রুট 27, 27 ঘনমূল। এটা কি মূলদ না অমূলদ? রাইট, এটা হচ্ছে মূলদ সংখ্যা। কারণ আপনি যেমনি হোক, আপনি যদি এটাকে মানে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে পারেন, যেমনি হোক, জোর করে হোক আর যেমনি হোক, আপনি যদি পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে পারেন তবে কিন্তু সেটা মূলদ সংখ্যা হয়ে যাবে। কিরকম? ধরেন আমি যদি এই 3টাকে গায়েব করতে পারি, এখন আমি বললাম যে 27কে কি করা যায়, 3 কিউব দেওয়া যায়, তাই না? এই 3 তো আগে থেকে ছিল, আমরা এই 27কে 3 কিউব লিখলাম। এবার কি হবে, এটা তো এভাবে থাকবেই, আর এই 3টা এরকম 1/3 হয়ে যাবে। আচ্ছা, এরপর কি হবে, আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে কি হবে 3, আর 3 ইন্টু 1/3, তাহলে কি পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে কি হবে 3 টু দি পাওয়ার 1, আর 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 3। তো 3 যদি পূর্ণ সংখ্যা বা 3 কে লব এবং হর আকারে প্রকাশ করা যায়, তার মানে এটা হচ্ছে আলটিমেটলি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। এই 1/3 না, 3/1। আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো যে এই বই থেকে 1 থেকে 167 পর্যন্ত যেগুলো আমি আজকে পড়াইলাম, একটু কষ্ট করে নিজে নিজে প্র্যাকটিস করবেন, কারো হেল্প নেবেন না ভাই। আপনার বড় ভাই একেবারে ধরেন নাসার বিজ্ঞানী, মানলাম, তারা জিজ্ঞেস করেন না, নিজে নিজে করেন, তারে বিরক্ত করেন না। ওকে, সো এই বইটা আপনি নিজেও কিনবেন এবং আপনার ফ্রেন্ডকেও গিফট করবেন। আমরা সারা বছর জুড়ে কিন্তু লাইভ ক্লাস করব। সো এবার বলেন, আজকে আমরা যেটুকু ক্লাস নিলাম কোনো কিছু আনক্লিয়ার আছে কিনা আজকে আমাদের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লেকচারে? সো সংখ্যা, এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় সংখ্যা, প্রথম অধ্যায় সংখ্যা। ওকে, প্রথম অধ্যায় সংখ্যা। সো আপনারা, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন সংখ্যা। হ্যাঁ, এই যে দেখাচ্ছি আপনাদেরকে 1 নম্বর পেজ, 1 নম্বর পেজ। হ্যাঁ, 1 নম্বর পেজ সংখ্যা। এই সংখ্যা অধ্যায়টা আপনারা পুরোপুরি পড়বেন, প্র্যাকটিস করবেন, সমানে দাগাবেন, বই দাগায় ছিঁড়ে ফেলবেন, দাগাবেন, নোট করবেন, তাহলে অঙ্ক করা হবে 1 থেকে 167 পৃষ্ঠা পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আজকের ক্লাস নিয়ে কোনো কিছু আনক্লিয়ার থাকলে আমাকে বলতে পারেন যে আসলে আমি এই জিনিসটা বুঝি নাই বা এটা বুঝি নাই, বা আরেকটু রিপিট করেন, আরেকটু এমন করেন সামনে করেন, আমি আছি, বলেন। আর আপনারা প্রত্যেকটা লাইব্রেরিকে বলবেন ওই কুরিয়ারে বই আনতে যায় না ভাই, আল্লাহর মানে ওয়াস্তে, কুরিয়ারে বই বহুত ভেজাল। কুরিয়ারে বই আমি রিকোয়েস্ট করি, হ্যাঁ, কুরিয়ারে বই নিয়েন না, কুরিয়ারে বই নিয়েন না, দরকার হলে কুরিয়ারে বই নিবেন না, কুরিয়ারে বই নিবেন না। আপনার লাইব্রেরিকে বলুন, আপনার লাইব্রেরিকে বলুন, বলুন যে 150 টাকার বই সারা বছর লাইভ ক্লাস করাবে, এর চেয়ে সস্তায় আর কি আছে। আপনার লাইব্রেরিকে বলুন পাশে যে ভাই আপনি 10 পিস বই নিয়ে আসেন, আমরা সবাই ফ্রেন্ডটা নিব, সবাই নিবেন, আপনি নিজেও কিনেন, দাম তো 150 টাকা ভাই, কি এর থেকে আমি আর কি করবো বলেন? আমি কিছু বলার আছে? আমি তো মরে যেতে পারি না আপনাদের জন্য, পারি? মিরপুরে পাবেন আগামীকালকে ইনশাআল্লাহ গ্রামীণ লাইব্রেরি, মিরপুরের গ্রামীণ লাইব্রেরিতে পাবেন, মিরপুরের গ্রামীণ লাইব্রেরি, মিরপুর 10,
মিরপুর 10 গ্রামীণ লাইব্রেরিতে পাবেন, গ্রামীণ লাইব্রেরিতে ইনশাল্লাহ পাবেন, গ্রামীণ লাইব্রেরি। হ্যাঁ, মিরপুর 10 শাহালি প্লাজার পিছনে গ্রামীণ লাইব্রেরি। কুরিয়ারে বইটি নিয়েন না ভাই, প্লিজ কুরিয়ারে বই নিয়েন না, কুরিয়ারে বহুত বক্কর চক্কর বহুত ঝামেলা, এই সেই পারতে পক্ষে বই নিয়েন না। ওকে ফাইন। সো আজকে ক্লাস নিয়ে আর কোনো কথা আছে? আমি ক্লাস শেষ করতে পারি? আমি কি ক্লাস শেষ করতে পারি বলেন? জাবেদ আপনার লাইব্রেরিকে বলেন, লাইব্রেরিকে বলেন ও যেন আয়না দেয় আপনার জন্য। আপনার ফ্রেন্ডরা আছেন যারা 5-6 জন 10 জন, ওরা বলেন 10টা বই নিয়ে আসেন বাংলা বাজার থেকে, আমরা সবাই বই নিব, আমরা ক্লাস করব, তাই না? তাহলে হয়ে যাচ্ছে ব্যাপারটা। যে যেখানে পারেন। চাঁদপুরে সাকিব, চাঁদপুরে আপনি পাওয়া যাবে না হয়তো, মাত্র বইটা আসছে, নীলক্ষেতে দিয়ে শেষ করতে পারি না আমরা, যারা ঢাকা থেকে নিয়ে যাচ্ছে। আপনি চাঁদপুর লাইব্রেরিকে বলুন, আমরা 10-12 জন আছি ফ্রেন্ড, আমরা বইটা নিব, নিয়ে ক্লাস করব। এখানে কোনো ইয়াবা নাই, মদ নাই, গাঁজাও নাই, বই, আমরা বই পড়ে ক্লাস করব, আমরা ম্যাথ শিখবো, লাইভে ম্যাথ শিখবো, ঠিক আছে না? তাহলে আমার কি ছুটি? আমি ক্লাস শেষ করতে পারি? আমি কি ক্লাস শেষ করতে পারি? বলছিলাম আমি কি ক্লাস শেষ করতে পারি? ক্লাস শেষ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে সোমবারে। আর যারা ব্যাংকে এক্সাম দিবেন বলে নি, যারা ব্যাংকে এক্সাম দিবেন তারা কিন্তু এই বইয়ের উপর লাইভ ক্লাস কিন্তু হচ্ছে, মানে গ্রুপে যোগাযোগ রাখেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।